এবার কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ভারতে পলাতক সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক। চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে তার স্ত্রী রুখমিলা জামানের গাড়ি চালক ইলিয়াসের প্রতিবেশী ওসমানের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এ সংক্রান্ত 23 বস্তা নথি। কর্ণফুলীর চরলক্ষা শিকলবাহায় এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক মশিউর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে এসব তথ্য পাওয়া গেছে, সব এখনই যাচাই করা সম্ভব হয়নি। যাচাই করা গেলে আরও অনেক তথ্য মিলবে। এসব দেশে সম্পদ কেনার তথ্য, ট্যাক্সের কাগজ, বাড়ির ভাড়া, ভাউচার সহ বিভিন্ন ধরনের তথ্য পেয়েছে দুদক। কয়েক হাজার কোটি টাকার সম্পদের তথ্য এসব নথিতে আছে বলে ধারণা কর্মকর্তাদের, যা সাইফুজ্জামান চৌধুরীর ট্যাক্স ফাইলে দেখানো হয়নি। এর আগে বুধবার আগ্রাবাদ থেকে সাইফুজ্জামানের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিড গ্রুপের এজেম উৎপল পালকে গ্রেপ্তার করে দুদক। তাদের কাছে পাওয়া নথিতে সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের সম্পদের তথ্য পায় দুদক। তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে 23 বস্তা নথির খবর পায় দুদক এবং তার ভিত্তিতে পরপর 3 দিন অভিযান চালানো হয়েছে। ড্রাইভার ইলিয়াস তার বাড়িতে আসতে পারবো জানতে পারি। সেই প্রেক্ষিতে আমরা গত বৃহস্পতিবার অভিযান চালাই, কিন্তু আমরা আসার একটু আগে এই জিনিসগুলো সরাই ফেলে পরে আমরা তাদের সিসিটিভি ফুটেজ উদ্ধার করি। সেই সিসিটিভি ফুটেজ দেখে আমরা নিশ্চিত হয়ে যাই এখানে ছিল জিনিসগুলো। তারপরে আমরা গতকালকে এসেছিলাম, কিন্তু আমরা জিনিসগুলো এক্স্যাক্টলি কোথায় আছে আইডেন্টিফাই করতে পারি। আর এ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ হুদা, কিভাবে অভিযানের বিষয়ে বিস্তারিত জানাবেন? এসব নথি থেকে কি ধরনের তথ্য প্রমাণ মিলতে পারে? আচ্ছা, আপনারা যেমনটি শুনছিলেন, দুদকের কর্মকর্তা মশিউর রহমান যেমনটি বলছিল যে এই অভিযান কিন্তু গত রাতেই শুরু হয়নি, এটি কিন্তু বৃহস্পতিবারে শুরু হয়েছে। অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার এই 3 দিন কিন্তু অভিযান চলেছে। প্রথমে অভিযান চালানো হচ্ছে যে আচ্ছা, অভিযানটা কেমনে চালানো হলো, কিসের তথ্যের ভিত্তিতে? আপনারা জানেন যে বুধবার সাইফুজ্জামান জাবেদের 2 জন সহকারী উৎপল ও আজিজ কিন্তু গ্রেপ্তার হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য উপাত্ত পাওয়া গেছে, মানে নথি পাওয়া গেছে। পাশাপাশি তাদেরকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা জানিয়েছে, প্রথম দিনই জানিয়েছে বৃহস্পতিবার, যে তাদের যে নথিপত্র এই সব কিছুই কিন্তু জমা আছে তাদের যে গাড়ি চালক অর্থাৎ রুকমিলা জামান, অর্থাৎ সাইফুজ্জামান জাবেদের যে স্ত্রী রুকমিলা জামানের গাড়ি চালকের কাছে, তার তত্ত্বাবধানে আছে। তো সেই তথ্যের ভিত্তিতে প্রথমে কিন্তু সাইফুজ্জামান জাবেদের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযান চালানোর কিছুক্ষণের মধ্যেই কিন্তু কিছুক্ষণ আগেই এইসব নথিপত্র কিন্তু সরিয়ে ফেলা হয়। পরে জানা যায়, অর্থাৎ শুক্রবার জানা যায় যে এইসব নথিপত্র হচ্ছে যে ইলিয়াসের কাছে, অর্থাৎ রুকমিলা জামানের যে গাড়ি চালক তার বাড়িতে আছে। তার বাড়িতে শনিবারে যখন অভিযান চালানো হয় তার কিছুক্ষণ আগে তার বাসা থেকে এইসব নথিপত্র সরিয়ে ফেলা হয় এবং সিসিটিভির ফুটেজ অনুসরণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথাবার্তা বলে জানতে পারে যে এটি ওসমানের বাড়িতে আছে। তো আজকে রাতে এই অভিযান চালানো হয় ওসমানের বাড়িতে। সেই অভিযানে দেখা যায় যে 23 বস্তা আসলে নথিপত্র আছে। আপনি জানেন যে সাইফুজ্জামান জাবেদের যে ব্যবসা, এটা বংশীয় ব্যবসা। তার বাবা আখতারুজ্জামান বাবুও কিন্তু একজন বড় ব্যবসায়ী ছিলেন এবং রাজনীতিবিদ ছিলেন। তো তাদের যে প্রায় 100 বছরের যে ব্যবসায়িক নথিপত্র, তারা কিন্তু এগুলো কিছুই ফেলতেন না। এই সব নথিপত্র কিন্তু একাধারে এত বছরের নথিপত্র এইসব জমা হয়েছে। তবে সেখানে বিশেষ করে জাবেদের বিষয় আসলে যা দেখা গেছে যে সেখানে কিন্তু তাদের প্রচুর বিদেশে, আপনি জানেন যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, বেশ কয়েকটি দেশ, এখন পর্যন্ত 10টি দেশের তথ্য উপাত্ত পাওয়া গেছে। এইসব জায়গায় কিন্তু তাদের বাড়ি, জমি সহ বিভিন্ন প্রপার্টি, ব্যবসা সহ বিভিন্ন প্রপার্টি, সেখানে অর্থ সম্পদ সেখানে পাওয়া গিয়েছে। তা এই সব নথিপত্র এখনও আসলে ঘেটে শেষ করা যায়নি, কারণ এখানে আপনাকে আগেই বলেছি যে 23 বস্তা নথি। তো এগুলো শেষ করতে কমপক্ষে 10 থেকে 15 দিন সময় লাগবে। তো এই প্রাথমিক অবস্থায় যেটা পাওয়া গেছে, কিছু ভাউচার পাওয়া গিয়েছে, বাড়ি ভাড়ার কিছু রসিদ পাওয়া গিয়েছে, কিছু মালিকানার দলিল পাওয়া গিয়েছে, এই সব জিনিসপত্র পাওয়া গিয়েছে। কিন্তু সাইফুজ্জামান জাবেদের যে ট্যাক্স ফাইল, অর্থাৎ এই ট্যাক্স ফাইলে কিন্তু এইসব সম্পদের উল্লেখ করা নেই। তো দুদক
দুদক আইন অনুযায়ী কিন্তু এটি অবৈধ বলে দুদক কর্মকর্তারা দাবি করছে। রিশাদ, দুদকের কর্মকর্তাদের নিয়ে তো ব্রিফিং এর কথা রয়েছে, সেটা কখন হতে পারে? আচ্ছা, দুদক কর্মকর্তারা কিন্তু ইতিমধ্যে কথা বলেছে, আপনারা দেখেছেন ভোর রাতে তারা কথা বলেছে। আর ব্রিফিংও কিন্তু হতে পারে, এটি আসলে ঢাকায় হবে না চট্টগ্রামে হবে এই নিয়ে একটি ধোঁয়াশা তো চলছে। সম্ভবত তারা আজকে কোনো এই বিষয়ে কথা বলবে কিনা এটি এখনো নিশ্চিত নয়, কারণ তারা আর যদি তথ্য উপাত্ত না পায়, নতুন তথ্য উপাত্ত না পাওয়া পর্যন্ত তারা আসলে আজকে কথা বলবে না কালকে কথা বলবে, ঢাকায় কথা বলবে না চট্টগ্রামে কথা বলবে, এই নিয়ে আসলে একটা ধোঁয়াশা চলছে। তবে আমরা যতদূর জানতে পেরেছি যে দুদকের উচ্চ মহল এটা নিয়ে কথা বলবে সুনির্দিষ্ট কোনো তথ্যের, অর্থাৎ যেটি কিনা আসলে সাবস্টেন্সিয়াল ডকুমেন্ট হিসেবে আদালতে উপস্থাপন করা যাবে, সেরকম যদি কোনো তথ্য পাওয়া যায় সেই ক্ষেত্রেই তারা ব্রিফিং করবে, আমরা এটাই জানতে পেরেছি। তো আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এই যে অভিযান এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু বিদেশে অর্থ পাচার হয়। সেই অর্থ পাচার কিভাবে হয়, কোথায় কোথায় মানুষজন অর্থ পাচার করে এবং সেই অর্থকে কি পরিণত করে, এই বিষয়টি কিন্তু দুদকের জন্য এই অভিযানটা কিন্তু খুব তাদের জন্য একটি কেস স্টাডি। তারা যেভাবে এই অভিযান পরিচালনা করেছে এবং যেই তথ্য পেয়েছে এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিন্তু অন্যান্য অর্থ পাচার ধরতেও কিন্তু তারা ধরতে পারে। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে সাইফুজ্জামান জাবেদের কাছ থেকে যেই সব তথ্য উপাত্ত পাওয়া গিয়েছে এগুলো যদি আপনি MLAR করে অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যদি সংগ্রহ করতে চাইতেন তাহলে 10-15 বছরেও কিন্তু এগুলো সংগ্রহ করা সম্ভব হতো না। তাই এ থেকে আমরা জানতে পারতেছি যে অর্থ পাচারের বিষয়ে শুধু বিদেশি সোর্সের দিকে তাকিয়ে না থেকে দেশে, অর্থাৎ অর্থ পাচারকারীর যে দেশে যে ঠিকানা আছে সেখানে অভিযান চালালেও কিন্তু পর্যাপ্ত তথ্য উপাত্ত পাওয়া যায়। ধন্যবাদ। সাবেক ভূমিমন্ত্রীর বাসায় সম্পদের তথ্য পেয়েছে দুদক এবং সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিশাদ হোসেন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটায় ভর্তির সিদ্ধান্ত স্থগিত করেছে প্রশাসন। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মধ্যরাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরে বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এই বিষয়ে জরুরি সিন্ডিকেট সভার ডাকা হয়েছে আজ। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে শনিবার দিনভর বিক্ষোভ চলে ক্যাম্পাসে। পোষ্য কোটা পুনর্বহালের ঘটনায় আবারও উত্তপ্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ধস্তাধস্তি থেকে শুরু করে উপাচার্যকে অবরুদ্ধ করার ঘটনাও ঘটে শনিবার। এক পর্যায়ে উপাচার্যের বাসভবনের প্রধান ফটক ভাঙারও চেষ্টা করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। তারা বলছেন ক্যাম্পাসের পরিস্থিতি অস্থিতিশীল করতে একটি চক্র কাজ করছে। জুলাই বিপ্লবের পর এই কোটাটা কবর দেওয়া হয়েছিল, কোটার বহাল থাকবে না। তো এরা অযৌক্তিক একটা জিনিস নিয়ে ওইটা আবার উত্থাপিত করতেছে। তো এটা তো পুরাটাই অযৌক্তিক। প্রশাসন এই জিনিসটা ক্রিয়েট করছে, অথবা অদৃশ্য কোনো শক্তি যা প্রশাসনের মধ্যেই বিদ্যমান, তারা চাচ্ছে না যে রাকসুটা হোক, কারণ রাকসু হলে জবাবদিহিতা বাড়তে পারে প্রশাসনের। এদিকে বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন রাকসু নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, এটি তারই অংশ। প্রশাসনের নোংরা রাজনীতি মেনে নেওয়া হবে না। দুটি স্পেসিফিক দাবি, এই দুটি দাবির পালন না হওয়া আদায় না হওয়া পর্যন্ত আমরা আছি। প্রশাসন আমাদের যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে তারা যদি পোষ্য কোটা তুলে নেয় কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে যেতে পারে এবং রাকসু নির্বাচন তারা দিতে পারবে না। তো আমাদের যে সংখ্যাটি ছিল যে রাকসু নির্বাচনকে বানচাল করা এবং রাকসুকে ঢাল হিসেবে ব্যবহার করা, তারা আজকে এটাকে সত্যি হিসেবে প্রমাণ করলেন। আমরা প্রশাসনকে বারবার আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে রাকসুর স্বার্থে, আমাদের প্রাণের দাবি যে রাকসু, সেটার স্বার্থে, শিক্ষকদের স্বার্থে, শিক্ষার্থীদের স্বার্থে সেই জায়গায় অবশ্যই আসতে হবে। এদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছিত করার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারী সমিতি। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়েছে। বিহিত না হলে পরবর্তীতে এই কর্মসূচি চলমান থাকবে। সবাইকে ধন্যবাদ। দাবিটা বিচার দাবি করছি না, আমাদের কলিগকে যে শারীরিকভাবে লাঞ্ছিত করছে এর বিচার দাবি করছি আমরা। 18 সেপ্টেম্বর ভর্তি কমিটির সভায় শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য শর্ত সাপেক্ষে প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।
আর এই নিয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। অপু, পোষ্য কোটায় ভর্তি স্থগিতের ঘোষণার পর ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? এই অবস্থায় ক্যাম্পাসের পরিস্থিতি আসলে থমথমে। গত গভীর রাতেই যে উত্তাল হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভে পুরো ক্যাম্পাস জুড়ে আসলে এক ধরনের উত্তপ্ত অবস্থা তৈরি হয়। আমরা দেখেছি যে বিভিন্ন হল থেকে সেখানে ছাত্রদের এবং ছাত্রীদের হল থেকে শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়। তো এরই প্রেক্ষিতে, এই বিক্ষোভের প্রেক্ষিতে মধ্যরাতেই যখন ঘোষণাটি দেওয়া হয় যে না, এই সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে, এরপরও শিক্ষার্থীরা তারা বিক্ষোভ করতে থাকে যে তারা স্থগিত নয়, এটি তারা বাতিল চায়, এই দাবিতে বিক্ষোভ করে। এবং আরও বেশ কিছুটা সময় পরে তারা এই ক্যাম্পাসের উপাচার্যের বাসভবনের সামনে থেকে যায়। তো এরপরে আজকে সকালে আমরা এখানে আসার পর যেটি দেখতে পাচ্ছি যে এমনিতেই যেহেতু শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আজকে কর্মবিরতি আছে, সেই অনুযায়ী তারা তাদের কর্মসূচি পালন করবে এই ঘোষণা দিয়েছে। আর যারা উপস্থিত হয়েছেন তারা বিভিন্ন বিষয় নিয়ে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে যে গতকাল রাতের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে, এটি এক ধরনের জটিলতা তৈরি হয়েছে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আগামী দিনে কি হবে সেটি নিয়ে বলা মুশকিল। কারণ এখানে যেটি মূল দুইটি পার্ট যদি ধরা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থী, এই দুটি অংশের মধ্যে যে বিরোধটি তৈরি হয়েছে সেটি খুবই প্রকট আকার ধারণ করেছে। বিশেষ করে গতকাল বিকেলে যে উপ উপাচার্য সহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখা এবং শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে ধস্তাধস্তি হাতাহাতি যে ঘটনাটি ঘটেছে, মনে করা হচ্ছে যে এটি দুই পক্ষের মধ্যে সম্পর্কে একটি অবনতিকর অবস্থা তৈরি হয়েছে এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে খুবই কঠোরভাবে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি চাই। তাদের পোষ্য কোটা বা তাদের যে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে ভর্তির যে দাবি সেটি যেমন আছে, সেই পাশাপাশি তারা এখন চাচ্ছেন যে শিক্ষকদের উপরে হামলার যে ঘটনা ঘটেছে, লাঞ্ছিত হওয়ার যে ঘটনা ঘটেছে, সেটিকে তারা যারা করেছে এই ঘটনা সেটি শাস্তি চাই। অন্যদিকে শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে দাবি ছিল যে পোষ্য কোটা বাতিলের যে দাবি, সেই দাবি থেকে তারা সরবেন না। এমন একটি অবস্থায় দুই পক্ষের মধ্যে সম্পর্কের যে অবনতি ঘটেছে, আগামী দিনে যে রাকসু নির্বাচনের একেবারে কাছাকাছি সময় চলে এসেছে, রাকসু নির্বাচন 25 তারিখ, এই নির্বাচনটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা, এক ধরনের প্রশ্নবিদ্ধ অবস্থায় আছে। কারণ এই সময়ে যদি শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা তারা যে কর্মসূচিটি দিয়ে রেখেছে, কর্মবিরতির কর্মসূচি, এটি যদি অব্যাহত থাকে তাহলে এই নির্বাচনটি করা খুবই কঠিন বা অসম্ভব বিষয় আর কি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গতকালকে যেটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের দুটি পাঠ, শিক্ষার্থীদের যেমন সেই পাঠদানের বিষয়টিকে যেমন নিশ্চিত করতে হবে, অন্যদিকে কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকদের বিষয়টিকেও উড়িয়ে দেওয়া যায় না। তাদের দাবিগুলোর বিষয়ে না শোনার উপায় নেই। তাদের কর্মসূচিও বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করতে পারে, আবার ঠিকভাবে চলারও পথ তৈরি করতে পারে, এমন একটি অবস্থা হয়েছে। এইসব প্রেক্ষিতেই আজকে যে সিন্ডিকেট সভা ডাকা হয়েছে, সিন্ডিকেট সভার সময়টি এখনো নির্ধারণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটি নির্ধারণ করার পরে সিন্ডিকেট সভা হবে এবং তারপরে বোঝা যাবে পরিস্থিতিটা কোন দিকে যায়। আমি কথা বলছিলাম এখানে দুই পক্ষের সাথেই, সেখানে একটি জিনিস উঠে আসছে যে দুই শিক্ষক কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে যে অচল অবস্থাটা তৈরি হয়েছে, এটি না দূর হওয়া পর্যন্ত এখানে যে রাকসুর যে পরিবেশটি ছিল, এক ধরনের উৎসবের পরিবেশ তৈরি হয়েছিল, সেটি হয়তো ফিরিয়ে আনা খুবই কঠিন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব। অপু, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে রাতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উদ্দেশ্যে রওনা হবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সফর সূচি অনুযায়ী ২২ সেপ্টেম্বর তিনি নিউ ইয়র্কে পৌঁছাবেন। তিনি ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। ৩৮ সেপ্টেম্বর রোহিঙ্গা বিষয়ে উচ্চ পর্যায়ে একটি সভায় অংশ নেবেন। প্রধান উপদেষ্টার এবারের সফরে থাকছেন ৪ জন রাজনৈতিক নেতা। তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াত ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। আগামী ২রা অক্টোবর দেশের ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। স্বৈরাচার পালানোর পর মাথা চাড়া দিচ্ছে অদৃশ্য শক্তি, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান আরও বলেন, ঐক্যবদ্ধ থাকলে ভোটে ধানের শীষের পক্ষেই রায় আসবে। বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সে বিষয়েও সতর্ক থাকতে হবে।
দীর্ঘ ৯ বছর পর কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। শনিবার সকাল থেকে জেলা সদরের পুরাতন স্টেডিয়ামে জড়ো হন দলের নেতাকর্মীরা। ব্যানার ফেস্টুনে পুরো শহর পরিণত হয় উৎসবের নগরীতে। সম্মেলনের উদ্বোধন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। যে আমরা উড়ে এসে জুড়ে বসিনি, আমরা লড়াই করে সংগ্রাম করে এই বাংলাদেশে এসেছি বন্ধুরা। সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারির নির্বাচনে মানুষের রায় বিএনপির পক্ষে আনতে দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, তারেক রহমান বলেন, মানুষের অধিকার বাস্তবায়ন করতে হলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। এ সময় বিএনপি নিয়ে নানা অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকারও আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে কোনো মূল্যে দলের সিদ্ধান্তের পক্ষে আমরা সকলে একমত ঐক্যবদ্ধ থাকব, এই একটি শপথ। এবং একই সাথে দলের সম্পর্কে, দলকে নিয়ে যাতে কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই সুযোগ আমরা কাউকে দেব না। সম্মেলনে জেলার 13 উপজেলা ও 8 পৌরসভার 2090 জন কাউন্সিলর সহ নেতাকর্মীরা অংশ নেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। ভোর থেকে মন্দিরের মণ্ডপে সাজ সাজ রব। ঢাকেশ্বরী মন্দিরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে জানানো হচ্ছে আহ্বান। এছাড়াও বিভিন্ন মন্দির ও মণ্ডপে থাকছে মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজা। আগামী 8 সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মাধ্যমে দুর্গা পূজা শুরু হবে। শাস্ত্রমতে এবার দেবী দুর্গার আগমন হবে গজে, যার ফলস্বরূপ শস্য শ্যামলা হবে ধরিত্রী, আর গমন হবে দোলায়। যে কারণে মরকের আশঙ্কা থেকে যাচ্ছে। এবার 33,576টি মণ্ডপে হবে আয়োজন। এর মধ্যে ঢাকা মহানগরীতে 255টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে। পূজার সার্বিক কার্যক্রম মনিটরিং এর জন্য একটি অ্যাপও চালু করা হয়েছে। আর এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ শহরের কেন্দ্র মন্দির মহাপ্রভুর আখড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌর। দিলীপ, শুভ মহালয়ার এখন কি ধরনের আনুষ্ঠানিকতা রয়েছে আজ, আর কি কি ধরনের আচার অনুষ্ঠান চলবে? আমি এখন আছি সিরাজগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদ আয়োজিত মহালয়া অনুষ্ঠানে যে ভ্রাম্যমাণ তাকে যে অনুষ্ঠান হচ্ছে। সকালে কেন্দ্রীয় মন্দির মহাপ্রভু আখড়া থেকে এই মহালয়া শুরু হয়েছিল। এখন কিন্তু একটু টাকযোগে বিভিন্ন মন্দিরে মন্দিরে যাচ্ছে। আমি যদি আপনাদের দেখাই যে সিরাজগঞ্জে যারা আসলে যে চণ্ডী পাঠক আছে, সেই চণ্ডী পাঠক এবং যারা শিল্পী আছে, তারা কিন্তু সবাই মিলে একটি ট্রাকে করে যে দেবীর যে আগমনী বার্তা, সেই আগমনী বার্তা বিভিন্ন মন্দিরে মন্দিরে ছড়িয়ে দিচ্ছে। এবং আপনারা জানেন যে দুর্গাপূজার যে আগমনী, সেটি হচ্ছে এই মহালয়ার মধ্য দিয়েই শুরু হয় এবং আজ পিতৃপক্ষের বিদায় ঘটিয়ে দেবী পক্ষের আগমন, এবং এই আগমনের মধ্যে দিয়েই কিন্তু আমরা জানি যে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজা, সেই দুর্গাপূজা হয় এবং
দুর্গাপূজার আরেকটি সবচেয়ে যেটি আলোচ্য বিষয় সেটি হচ্ছে চণ্ডীপাঠ। আমরা দেখছি যে ভোর থেকেই কিন্তু আসলে চণ্ডীপাঠ শুরু হয়েছে। প্রথমে কেন্দ্রীয় মন্দির মহাপ্রভু আখড়ায় সেখানে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে এবং চণ্ডীপাঠ হয়েছে। এখন টাকে টাকে সিরাজগঞ্জ পৌর এলাকায় যে সকল মন্দির আছে প্রতিটি মন্দিরের সামনে চণ্ডীপাঠ করা হচ্ছে। আমরা দেখছি যে এখন চণ্ডীপাঠের মধ্যে দেবীর যে আগমনী বার্তা সেই আগমনী বার্তা প্রচার করা হচ্ছে। আজকে সকাল থেকে কিন্তু বিভিন্ন আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং সন্ধ্যায় শুভ মহালয়ার আয়োজনে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌরব। ডিএমপি তেজগাঁও বিভাগে গত 7 মাসে বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন প্রায় 6,500। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই মোহাম্মদপুর এলাকার। অনুসন্ধান বলছে জামিনে বের হয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছেন অপরাধীরা। পুলিশের দুর্বল চার্জশিটের কারণেই আসামিরা সহজেই জামিন পাচ্ছেন মত আইন বিশেষজ্ঞদের। আর পুলিশ বলছে ভাসমান অপরাধীরাই ওই এলাকায় বেশি অপরাধ ঘটাচ্ছে। একের পর এক এমন ঘটনা ঘটছে রাজধানীর মোহাম্মদপুরে। অপরাধ দমনে বিশেষ অভিযানও চালাচ্ছে যৌথ বাহিনী। পরিসংখ্যান বলছে গত 7 মাসে তেজগাঁও বিভাগের 6 থানায় মামলা হয়েছে 1,738টি। গ্রেপ্তার হয়েছেন 6,452 জন। এর মধ্যে শুধু মোহাম্মদপুর থানায় গ্রেপ্তার করা হয় 2,842 জনকে। তথ্য বলছে আসামিরা জামিনে বের হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়াচ্ছে। আইনজীবীরা বলছে পুলিশের দুর্বল চার্জশিটের কারণে সহজেই জামিন পাচ্ছেন আসামিরা। এখানে সবথেকে বড় দায়িত্বটা পালন করতে হয় তদন্তকারী কর্মকর্তার। যখন এভিডেন্স না থাকে, ইফ দেয়ার ইজ নট এনাফ এভিডেন্স, তখন জাজ সাহেবের হাতে জামিন দেওয়া ছাড়া হয়তো অন্য কোনো কাজ কিছু করার থাকে না। বিষয়টির সঙ্গে একমত পুলিশও। জানান এসব ছিনতাইকারীরা বেশিরভাগই ভাসমান। অনেক আসামির বিষয়েই পর্যাপ্ত তথ্য না পাওয়ার কথা জানালেন পুলিশের এই কর্মকর্তা। এগুলো বেশি ঘটায়, আসলে ছিনতাইয়ের ঘটনাগুলো ওই ভাসমান যারা তারাই বেশি ঘটায়। আর যেহেতু তাদের নাম পরিচয় এগুলো পাওয়াটা কঠিন হয়, তারা বাহির থেকে এসে এখানে হয়তো 6 মাস 3 মাস 2 মাস কোথাও একটা জায়গায় থাকার পরে কাজটি ঘটিয়ে তারা পালিয়ে যায়। তাদের যে জায়গায় তাদের গ্রামের বাড়ি সেই এলাকায় চলে যায়। তখন দেখা যায় তাকে যখন আমরা ফাইন্ড আউট করি, দেখা যায় যে এখানে সে হয়তো 6 মাস আগে এসেছিল। শেখ হাসিনা সরকারের মন্ত্রী সংসদ সদস্যের জন্য শুল্কমুক্ত সুবিধায় আনা 30টি বিলাসবহুল গাড়ির সরকারি বিভিন্ন দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। নিলামে সঠিক মূল্য না পাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। এসব গাড়ির 5টি কিনে নিতে চিঠি দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিলামে কাস্টমসের ভিত্তিমূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা। শেখ হাসিনা সরকারের পতনের পর তার মন্ত্রী এমপিদের শুল্কমুক্ত সুবিধায় আনা 51টি গাড়ি চিহ্নিত করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। এসব গাড়ির মাত্র 60টি শুল্ক দিয়ে ছাড়িয়ে নেওয়া হয়। বাকি 44টি গাড়ি নিলামে তুলে কাস্টম হাউস। নিলামে প্রায় 9 কোটি টাকা দামের গাড়ির দর উঠে মাত্র 1 লাখ থেকে 3 কোটি টাকা পর্যন্ত। এরপরই নিলাম বাতিল করে কর্তৃপক্ষ। অবশেষে সব বিলাসবহুল গাড়ির 30টি নিলাম থেকে প্রত্যাহার করে সরকারি নানা দপ্তরকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এগুলো যখন আমরা নিলাম করলাম খুবই অল্প দাম উঠেছে। এখন নিলামের টাকাটা হয়তো সরকারি কোষাগারে আসবে, আবার সরকারকেই এসব গাড়ি কিনতে হবে অনেক দাম দিয়ে। আমরা ন্যাশনাল ইন্টারেস্ট চিন্তা করে আমরা এই গাড়িগুলো সরকারের পরিবহন পুলকে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নিলাম বাতিল হওয়া 5টি গাড়ি কিনতে এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে চট্টগ্রাম বন্দর। কাস্টমসের ভিত্তি মূল্যে এসব গাড়ি কিনতে চায় তারা। বিড ভ্যালুতে যে পরিমাণ ধরেন সাধারণ জনগণ যেটা সর্বোচ্চ বিড ভ্যালু যেটা, সেই ভ্যালুতে আমরা সেটা কেনার জন্য প্রপোজাল দিয়েছি। এতে সরকারেরও টাকা সাশ্রয় হবে, চট্টগ্রাম বন্দরেরও উপকার হবে। বিলাসবহুল এসব গাড়ির মধ্যে রয়েছে BMW, টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা স্টেশন ওয়াগন, জিএস সহ নানা মডেল। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। সংস্কারের 8 মাসে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে খুলনার গুরুত্বপূর্ণ সড়ক কেটি এভিনিউ। এত অল্প সময়ে সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা। সড়কটি আবারও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। তাদের দাবি, শুরুতেই এলজিইডির কাছে পরিকল্পনা নিয়ে আপত্তি জানানো হলেও গুরুত্ব দেওয়া হয়নি। 2024 সালের 30 নভেম্বর খুলনা মহানগরীর কেডিএ এভিনিউ শিববাড়ির মোড় থেকে রয়্যাল মোড় পর্যন্ত সড়কের সংস্কার কাজ শেষ হয়। তবে কয়েক মাসেই পিচ ও পাথর উঠে খানাখন্দ তৈরি হয়েছে সড়কের বিভিন্ন স্থানে।
শহরে বিভিন্ন গন্তব্যে যেতে গুরুত্বপূর্ণ সড়কটি ব্যবহার করতে হয়। স্থানীয়রা জানান, ভাঙাচোরা সড়কের কারণে সময় বেশি লাগার পাশাপাশি বাড়ছে দুর্ঘটনাও। চাকা বা পাঞ্চার হয়ে যায়, বাস্ট হয়ে যায়, আমাদের সমস্যা হয়, আমরা চালাইতে পারি না গাড়ি ঘোড়া। তদারকির অভাবে এটা হয়েছে। এই রাস্তাটা তো কিছুদিন আগে কার্পেটিং হলো, এটা তো সাধারণ জনগণের টাকা। আপত্তি করেও তার কোনো ফল পায় না, এই কারণে সাধারণ মানুষ আপত্তি করতে চায় না, তারা শুধু নীরবে দেখেই যায়, আর এর দুর্ভোগটাও তাদেরই পোহাতে হয়। বৃষ্টি হইলেই সব রাস্তা উঠে যায়, কদিন পর পর এরকম। তো আমাদের মানুষের টাকাই শুধু নষ্ট হচ্ছে, কিন্তু উন্নয়নের নামে কিছুই হচ্ছে না। নিম্নমানের কাজের অভিযোগ নাগরিক সমাজের। সড়কটি দ্রুত সংস্কারের দাবি তাদের। পাথর উঠে যাচ্ছে, মানুষের চলাচল খুব দুর্ভোগ হচ্ছে। ভবিষ্যতে যেন এই ধরনের নিম্নমানের কাজ যাতে না হয় সেই জন্য আমি দাবি জানাবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। শুরু থেকেই সড়ক সংস্কারের পরিকল্পনা নিয়ে এলজিইডিকে আপত্তি জানানো হয়েছিল বলে দাবি সিটি কর্পোরেশনের। কর্মকর্তারা জানান, নতুন করে সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পিডি অফিসকে জানিয়েছি, তারা এ বিষয়ে ওয়াকিবহাল আছে, কি করণীয় তারা ব্যবস্থা নিচ্ছে। এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদারকে আমরা জানিয়েছি, তারা বৃষ্টি কমলে যে কোনো দিন আমরা করতে বললে সে করে দেবে। 2,47 লাখ টাকা ব্যয়ে 3.6 কিলোমিটার দীর্ঘ সড়কটি সংস্কার করে সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষা শেষ হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছর সেপ্টেম্বরের প্রথম 20 দিনেই ডেঙ্গুতে মারা গেছেন 45 জন, আর গত 8 মাসে প্রাণ হারান 122 জন। এই অবস্থা চলতে থাকলে ভয়াবহ পরিস্থিতির শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সচেতনতার পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। ডেঙ্গু আক্রান্ত হয়ে রাজধানীর মুক্তা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বাসাবো থেকে আসা এই দম্পতি। গর্ভবতী স্ত্রীর প্লাটিলেট কমতে থাকায় বেড়েছে দুশ্চিন্তা। তো জ্বর আসার পর থেকে বলতেছি যে কোমরে ব্যথা, প্রচণ্ড কোমরে হাড়েও প্রচণ্ড ব্যথা। তো এরপরে আমি হসপিটালে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে ডেঙ্গু পজিটিভ আসছে আর কি। যেহেতু প্রেগনেন্ট, ডাক্তার বলছে যে যদি প্লাটিলেট কমতেই থাকে অত নিচে যাওয়া যাবে না, বেশি নিচে যাওয়ার আগেই আমাদের ব্লাড দিতে হবে। শুধু ঢাকাই নয়, চিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঢাকার বাইরে থেকেও রাজধানীর হাসপাতালগুলোতে আসছেন রোগীরা। কালকে রাত্রে 10টা বাজে কুমিল্লাতে এখানে আসছি, আইয়াই যে ভর্তি হইলাম। গা হাত পা ব্যথা, মাথার পিছন দিক থেকে ব্যথা, বমি ভাব, জ্বর, এগুলো দেখে এখান থেকে ডেঙ্গু পরীক্ষা করতে দিচ্ছে। প্রথম গেছি খানপুর পরীক্ষা করাইছি, করার পরে ওইখানে সিট নাই, ভিক্টোরিয়া পাঠাইছে, ভিক্টোরিয়াও কোনোই নাই, ওইখানে একটা চ্যালেঞ্জ দিছে, দেওয়ার পরে এইখানে নিয়ে আইছি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, জুলাই মাসে ডেঙ্গুতে মারা গেছেন 41 জন, আগস্টে 39, আর চলতি মাসের 20 দিনেই মারা গেছেন 45 জন। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সেই সংখ্যা 167। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সারা দেশে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি সচেতনতা কার্যক্রম বাড়াতে হবে। এছাড়া গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা বাড়ানোর পরামর্শ তাদের। ডেঙ্গু গ্রামেগঞ্জে হবে, সুতরাং বিভাগীয় পর্যায়ে আইসিইউ ফ্যাসিলিটিস তাদের লাগবে। তাহলে ওই বিভাগের যে কয়টা জেলা আছে তাদের হয়তোবা একটা বড় চাহিদা এই 7টা মেডিকেল কলেজ বা 7টা বিভাগ পূরণ করতে পারে। শুধু বর্ষা নয়, সারা বছরই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। এতে উদ্বিগ্ন না হয়ে সম্মিলিত উদ্যোগ নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। আফসানা ফ্রিজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অব্যবস্থাপনার কারণে বেহাল দশা রংপুর চিড়িয়াখানার। 34 প্রজাতির 260টি প্রাণী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে সেখানে রয়েছে 31 প্রজাতির প্রাণী। সবশেষ মারা গেছেন চিড়িয়াখানায় জন্ম নেওয়া বাঘ দম্পতি রোমিও জুলিয়েটের 2টি শাবক। এত সব অব্যবস্থাপনায় হতাশ দর্শনার্থীরা। কর্তৃপক্ষ বলছে, আরও চেষ্টা করেও বাঁচানো যায়নি শাবক দুটিকে। 1989 সালের রংপুরের হনুমানতলায় 22 একর জমিতে গড়ে ওঠে এই চিড়িয়াখানা। সবার জন্য খুলে দেয়া হয় 1992 সালে। বর্তমানে দ্বিতীয় বৃহত্তম বিনোদন কেন্দ্র এটি। শুরুতে 34 প্রজাতির 260টি প্রাণী ছিল চিড়িয়াখানায়। 2023 সালের 19 সেপ্টেম্বর চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে নেওয়া হয় রয়্যাল বেঙ্গল টাইগার জুটি রোমিও জুলিয়েটকে। 21 এপ্রিল জন্ম নেয় তাদের 2টি শাবক। তবে জন্মের 3 দিন পর একটি এবং 7 আগস্ট মারা যায় অন্য শাবকটি।
চিড়িয়াখানায় প্রাণীর সংখ্যা কমার পেছনে অব্যবস্থাপনাকে দায়ী করছে দর্শনার্থীরা। বন্যপ্রাণীর যত্নে আরও আধুনিক ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার তাগিদ তাদের। ওই বাঘ দুইটার অবস্থা খারাপ, এখানে যা তাদের জন্য খাওয়ার জন্য যে মাংসগুলো দিছে এগুলোর কোনো পরিস্থিতি অত একটা ভালো না, পরিবেশ ভালো না। যদি চিড়িয়াখানা কর্তৃপক্ষ এটাকে ভালোভাবে দেখভাল করতো তাহলে হয়তো বা বাচ্চা দুটো বেঁচে থাকতো, বাঘ বংশ বিস্তার করতো। এই যে বাচ্চা হয় তার আগে শুনলাম আরো একটা কি বলে প্রাণী মারা গেছে, এইভাবে যদি প্রাণী মারা যায় তাহলে হয়তো বা চিড়িয়াখানা রাখার দরকার নেই। শাবক জন্মের পর তাদের লালন পালনে আরো সতর্ক হতে হবে বলছে কর্তৃপক্ষ। দায়িত্ব নেওয়ার পরে আসলে আমি চেষ্টা করছি যে চিড়িয়াখানাটিকে যেন দর্শনার্থী এখানে আসে যেন তারা একটা ভালো একটা পরিবেশ পায়। আমার যে ইয়াটি আছে, এই যে জেব্রা আছে, সেটা আসলে সঙ্গী ছাড়া সেটার হয়তো আমাদের সঙ্গী দিবে। পাশাপাশি আমি ভাল্লুক এখানে আমরা পাবো, এবং যে অ্যানিমেলগুলো আমার সঙ্গী ছাড়া আছে সেগুলো আমরা পাবো যদি এটি আমরা পাই। বর্তমানে চিড়িয়াখানায় ৩১ প্রজাতির ২৪৯টি প্রাণী রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর অভিজাত এলাকা গুলশান ২-এ সন্ধ্যা নামলেই জামে ব্যতিক্রমী স্ট্রিট ফুডের আসর। অস্থায়ী দোকানগুলোতে মেলে কাবাব, চিপস, মোমো, পুডিং, কেক, ফুচকা সহ নানা মুখরোচক খাবার। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ভোজন রসিকদের পদচারণায় মুখর হয়ে ওঠে রংপুর গলি নামের পরিচিত সড়কটি। ব্যস্ত নগর জীবন শেষে রাতে যখন বেশিরভাগ মানুষ ঘরমুখী, তখন গুলশান ডিআইটি সার্কেল 2 সড়কটিতে শুরু হয় ভিন্ন রকম প্রাণচাঞ্চল্য। নানা ধরনের ফুডকার্ট ও ব্যক্তিগত গাড়ির পেছনে খাবার সাজিয়ে চলে বেচাকেনা। দিনভর নানা কাজ সামলে রাতে দোকান খুলে বসেন বিক্রেতারা। তাদের অনেকেই নারী, কেউ গৃহিণী, কেউ চাকরিজীবী। ভিন্ন আঙ্গিকের এই অস্থায়ী দোকানের মাধ্যমেই আর্থিক অবস্থার উন্নতির চেষ্টায় তারা। আমার জব শেষ করে এখানে এসে কাজটা করতেছি, আর সেলও আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে। তো এই বয়সে তো আমি জব পাবো না, ওরকম তো সুইটেবল কিছু পাইনি, যার কারণে আমি নিজে কিছু করতে চেয়েছি। তো আমি অল্প অল্প কেক বানাতে পারতাম, তো সেখান থেকে আমার এই আইডিয়াটা। গুলশান ছাড়াও রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে রংপুর গলিতে আসছেন অনেকে। একসাথে জমে উঠছে আড্ডা ও খাওয়া দাওয়া। মাহালাবিয়া পাওয়া যায়, কুনাফা হয়, পিঠা আছে 2 রকমের, নারকেলের পিঠা, তারপরে পাটিসাপটা পিঠা। আসলে কনসেপ্ট যেহেতু নতুন ছিল, গাড়ির ডিকিতে কি হচ্ছে, লাইট জ্বলছে কেন, চিপসের প্যাকেট ঝুলছে কেন, এগুলো দেখে মানুষ খুবই আসলে আগ্রহ বোধ করতো। এখানকার এনভায়রনমেন্টটা খুবই সুন্দর, আমি ফ্যামিলি নিয়ে আসি, হ্যাঁ খুব ভালো লাগে, আমরা খুব এন্টারটেইনমেন্ট করি এখানে। যত রকমের জিনিস আছে ওখানে যত রিক্রিয়েট করলেও এরকম ফ্লেভার সেম হয় না। অবভিয়াসলি মোমো, সবসময় এখানে মোমো খেতেই আসি। রাতের এই ব্যতিক্রমী আয়োজনে বাদ নেই শিশুরাও। পরিবারের সাথে ভিন্ন পরিবেশে আসতে পেরে তাদের চোখে মুখে উচ্ছ্বাস, আনন্দ। খাবারের স্বাদ ও দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারা, তবে পরিচ্ছন্নতার দিকে আরও নজর দেওয়ার পরামর্শ তাদের। যে খাওয়া হচ্ছে, ময়লা হচ্ছে আর পরিষ্কার হয়ে যাচ্ছে, এই জিনিসটা ওরা একটু লক্ষ্য করলে আরও গ্রাহক বাড়বে আশা রাখি। চেষ্টা সুন্দর করতে হবে, ভালো করতে হবে, বাথরুমের ব্যবস্থা করতে হবে আশেপাশে, তাহলে মানুষ আরও ভালোভাবে আসতে পারবে। প্রায় 2 বছর ধরে চলা স্ট্রিট ফুডের এই বাজারে সময়ের সাথে বেড়েছে মানুষের আনাগোনা। প্রতিদিনেই বেচাকেনা চলে সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত, আর খাবারের দাম 50 থেকে 300 টাকার মধ্যে। মেহেদি হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।